আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে সরকারের ভেতরে এবং বাইরের চাপে ইউনূস ক্লান্ত কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে এই প্রসঙ্গটি নিয়ে আমি এই মুহূর্তে যে কথাটি বলবো সেটিও আমার কথা নয়। আমি জাস্ট একটু মতামত পেশ করব। আমি একটি পত্রিকার একটি প্রতিবেদন এক্সক্লুসিভ প্রতিবেদনের আলোকে একটি রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখ তারা প্রতিবেদন করেছে যে ইউনূসের হাতেই ট্রাম্প কার্ড। এই প্রতিবেদনটির আলোকে আমি এই মুহূর্তে কথা বলবো আসলে কি হচ্ছে, প্রফেসর ইউনূস শেষ পর্যন্ত কি করবেন, তিনি কি থাকবেন নাকি চলে যাবেন নাকি কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এক রক্তাক্ত অভ্যুত্থান রক্তপাতের মাধ্যমে, সেটি অভ্যুত্থানটা ষড়যন্ত্রের হোক বা যেটি হোক, একটি রক্তপাতের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনের অবসান ঘটেছে। আন্দোলনের মূল শক্তি বা সামনের দিকে যাদেরকে রাখা হয়েছিল তারা ছিলেন ছাত্ররা এবং তারা বেছে নিয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসকে। শুরুতে প্রফেসর ইউনূস এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছিলেন, কিন্তু পরে অব্যাহত প্রস্তাব করবার পরে তিনি এক পর্যায়ে রাজি হন। 2007 সালেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তার কাছে এমন অফার কিন্তু এসেছিল এবং তিনি সেই সময় প্রত্যাখ্যান করেছিলেন। এবার কোনো উপায়ান্তর না দেখে তিনি এই বয়সে এইবার সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। রাজি হওয়ার পর সরকার গঠন প্রক্রিয়া শুরু হয় এবং গত 8 অগাস্ট প্রফেসর ইউনূস ফ্রান্স থেকে দেশে আসেন এবং দেশে এসে ওই দিনই তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি যে মুহূর্তে শপথ গ্রহণ করেন সেই মুহূর্তে উপদেষ্টা পরিষদের তার হাতে একাধিক তালিকা ছিল। রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের তালিকা দিয়েছে, ছাত্রদের তরফেও কিছু নাম চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূস, নিজ হাতে কেটে দেন 5টি নাম। তখনও রাজনৈতিক দলগুলো জানতো না তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন। বঙ্গভবনে শপথ নেওয়ার সময় উপদেষ্টাদের নাম দেখে অনেকেই হতবাক হন। বেশিরভাগই দেখা যায় যে গ্রামীণের কর্মকর্তা না হয় কিছু এনজিও ব্যক্তিত্ব, পরবর্তীকালে যেটি এনজিও গ্রাম সরকার হিসেবেই চিহ্নিত হয়েছে। তখন থেকেই আলোচনার শুরু, বলা হয় এটি ভুল সিদ্ধান্ত। এর মধ্যে কয়েকজন আছেন যারা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি শব্দও উচ্চারণ করেননি, এমনকি উপদেষ্টাদের বৈঠকেও তারা বেশিরভাগ ক্ষেত্রে চুপ থাকেন। এমন একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন যিনি গোড়া থেকেই সরে যাওয়ার জন্য এখানে সেখানে তদবির করছেন। উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিয়েছেন কিন্তু কথা বলেন না, কিংবা সরে যেতেও চাইছেন। বিষয়টি কিন্তু অ্যালার্মিং। সরে যেতে দেওয়া হচ্ছে না যাতে এই সরকার নিয়ে, এই সরকার গঠন নিয়ে একটি ইমেজের সংকট না পড়ে। নিজেই সরে যেতে চাচ্ছেন, আবার জনগণ বলছে যে উপদেষ্টা পাল্টান। কয়েকজনের নাম উল্লেখ করে বলা হচ্ছে, সরকার প্রধান শুনছেন না। তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেন এমন কয়েকজন বলেন তিনি যখন একবার সিদ্ধান্ত নিয়ে বসেন তখন আর পেছনে ফিরে তাকান না। হাজার সমালোচনা হলেও তিনি থাকেন নিশ্চুপ, অনড়। ব্যক্তি প্রতিষ্ঠানে এটা সম্ভব, রাজনীতিতে এটা আত্মঘাতী। সময় যত গড়াচ্ছে ততই সংকট তীব্র হচ্ছে, নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, সংস্কার মাঝপথে যে কোনো সময় হোঁচট খেতে পারে এই আশঙ্কা চারিদিকে। প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান চলমান যে সংস্কার প্রক্রিয়াটি এটিকে উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন। অনেকে বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার নানা খেলায় লিপ্ত, বিদেশে বসে গুজব আর দেশে নানা তৎপরতা চালাচ্ছে তারা। এ পর্যন্ত শতাধিক ছোট বড় অপচেষ্টা ব্যর্থ হয়েছে, যেসব ছিল সরকার পতনের কৌশল। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ না দেখে প্রফেসর ইউনূসের স্বার্থ দেখবে কেন? আবার এর মধ্যে একটি দল চাইছে যে আগামী 10 বছরও যাতে নির্বাচন না হয়,
কারণ তারা মনে করে নির্বাচন যত বিলম্বিত হবে ততই তাদের লাভ। এই মুহূর্তে নির্বাচন হলে তারা 30-এর বেশি আসন পাবে না। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দলটি ক্ষমতায় না গিয়েও কাদার মধ্যে ডুবে যাচ্ছে। হাজার চেষ্টা করেও শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হচ্ছেন। পতিতা আওয়ামী লীগ পর্দার আড়ালে বসে খেলছে। অনেকেই বলছেন যে দলটি আগামী 10 বছর সামনে আসতে পারবে না, কিন্তু বাস্তব অবস্থা কি তাই? গ্রামের মানুষ কি ভাবছে, শহরের মানুষ হিসেব করে কথা বলে, তারা ভোটে গেলে কি করবে এটা সত্যিই অস্পষ্ট। এই যখন অবস্থা, তখন মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা এক জরিপে বলছে 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে ইচ্ছুক। এছাড়া আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিভিন্ন অনলাইন জরিপে আওয়ামী লীগ কিন্তু সকল রাজনৈতিক দলের চেয়ে উপরে আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে অবস্থা, জনমত যে নিম্নগামী ছিল, সেটি মাত্র 15 দিনের মধ্যে আওয়ামী লীগ মাঠে নেই, সরাসরি ফিজিক্যালি কর্মকাণ্ডে নেই, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি কেন তৈরি হলো? মোটা দাগে বলা যায় যে অন্তর্বর্তীকালীন যত ব্যর্থ হবে ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে, আওয়ামী লীগের সম্ভাবনা বাড়বে। বাংলাদেশে এটা যেমন নতুন কোনো ঘটনা নয়, তেমনি পৃথিবীতেও এমন ভুরি ভুরি উদাহরণ আছে। নিকট অতীতে মিশর, তিউনিসিয়া, ফিলিপাইনে একই পরিস্থিতি দেখা গেছে। অনেকে বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই ভুল করেছে। বিপ্লবী সরকার হবে নাকি আধা বিপ্লবী? কেউ কেউ এখন বলছেন যে প্রেসিডেন্টের কাছে শপথ না নিয়ে শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে শপথ নিলে পরিস্থিতি এমনটা হতো না। এটা যে অভিজ্ঞতার অভাব তা বোধ করি কারো অসুবিধা হচ্ছে না। তাছাড়া মৌলিক কিছু বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়াটাও ভুল ছিল। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ বন্ধ, বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা গোটানোর চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে কোনো লাভ যে হয়নি তা কি আর বলতে হয়? শুধু কথা বলার জন্য একজন মানুষকে এভাবে সরিয়ে দেওয়ার মধ্যে প্রশাসনিক দক্ষতার কোনো ছাপ নেই, বরং চাপের কাছে নতি স্বীকার করার একটি বাজে উদাহরণ। এই চাপ বাইরের নয়, ঘরের ভেতর থেকেই এসেছিল। ঘরের ভেতরের চাপে প্রফেসর ইউনূস ক্লান্ত, এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। একজন একান্ত সচিব নিয়োগ দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কেন জানি মনে হয় তিনি নাটকীয় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেমনটা করেছিলেন জরুরি জামানায়। যাদের নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন তাদের সঙ্গে পরামর্শ না করেই তিনি দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন, যা এখনো ইতিহাস হয়ে রয়েছে। অর্থাৎ 1/11 সময়ে 2007 সালে প্রফেসর ইউনূস একটি রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যে যাদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল করবেন তাদের সাথেও কোনো কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে কি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি দায়িত্ব নিলেন, তিনি তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে কি হচ্ছে। এই অবস্থায় কি তিনি হঠাৎ করে নীরবে বিদায় নিয়ে চলে যাবেন? এমন শঙ্কার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কথায় কথায় দাবি আদায়ের আন্দোলন চলছে। শ্রমিক আন্দোলন তো নিত্যদিনের ঘটনা। বন্ধ হচ্ছে কলকারখানা, ছাত্ররাও তুচ্ছ ঘটনায় সবকিছু ওলটপালট করে দিচ্ছে। এর ফলে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ চট্টগ্রামে যা ঘটে গেল তা কিন্তু অশনি সংকেত, পরিকল্পিত বলেই মনে হচ্ছে। সরকার হটানোর অন্য এক কিসিমের ষড়যন্ত্র। রাজনীতিবিদরা সরকার বাঁচাতে মরিয়া, অথচ তাদেরকে সন্দেহের চোখেই দেখছে অন্তর্বর্তী প্রশাসন। গোড়াতে বলা হয়েছিল জাতীয় সরকারি সংকট সমাধানের একমাত্র পথ, কিন্তু এক অদৃশ্য কারণে সে পথে তারা হাঁটেননি। আবেগের কাছে তারা হেরে বসেছিলেন। এখন তো বুড়িগঙ্গার অনেক পানি গড়িয়ে গেছে। এই অবস্থায় একটাই পথ, আসু নির্বাচন। যত দেরি নির্বাচন হবে ততই রাজপথ উত্তপ্ত হবে, ঘেরাও অবরোধ পুরোদমে চালু হয়ে যাবে। মানুষ বিকল্প পথ খুঁজবে, পুরনো স্মৃতি খুঁজে বেড়াবে। সংকট কি তাহলে এভাবেই জাতিকে গ্রাস করবে? সেনাবাহিনী সামনে আসতে চায় না, তারা পর্দার আড়ালেই থাকতে চায়। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ। সঠিক সময়ে সিদ্ধান্ত না নিলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে।
টানেলের অপর প্রান্তে এখনো অন্ধকার। নিজের ইমেজ রক্ষায় কি করা উচিত? প্রফেসর ইউনূস তা ভালো করেই জানেন। আসলে তার হাতেই ট্রাম্প কার্ড। এই প্রতিবেদনটি এভাবেই বলছে। আসলেই সত্যিকার অর্থে একটা অনিশ্চয়তার মধ্যে সরকার, এবং সরকারের ভেতরে আপনারা খেয়াল করেছেন মাত্র ৩-৪ জন উপদেষ্টাকে আপনারা সিনে দেখেন, কিন্তু অফ সিনে উপদেষ্টারা আপনারা তাদেরকে কিন্তু কোনো কাজে কর্মে কথাবার্তায় এমনকি কোনো সভা সমাবেশেও তারা যান না। এবং অনেকে একজনের কথাই প্রতিবেদনে বলা হচ্ছে, আমি যেটি জেনেছি যে একাধিক উপদেষ্টা বিদায় নিতে চাইছেন, চলে যেতে চাইছেন। কেন? অর্থাৎ সবকিছু আউট অফ কন্ট্রোল। কিংবা প্রফেসর ইউনূস কিভাবে প্রস্থান করবেন? দ্রুত কি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, নাকি হঠাৎ করে তিনি বিদেশে চলে যাবেন? এরকম নানা শঙ্কা, নানা আশঙ্কা রাজনীতির আড়ালে এবং সরকারের ভেতরে হানা দিচ্ছে। আমরা জানি না কি হতে যাচ্ছে, তবে সরকার যে ভালো নেই, অন্তর্বর্তী সরকার যে চরম বিপর্যয়ের মধ্যে আছে, এবং দেশের রিমোট যে তাদের হাতে নেই, এটি প্রফেসর ইউনূস হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তিনি একক সিদ্ধান্তে কোনো কাজও করতে পারেন না। এই প্রতিবেদনটিতেও সেগুলো বলা হয়েছে। কাজেই খুব শীঘ্রই, খুব বেশি সময় মনে হয় লাগবে না, খুব শীঘ্রই আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতির আকাশে একটা নতুন সূর্য উঠতে পারে। সেটি দেখার জন্য আমাদের 2-1 মাস বা 3 মাস সর্বোচ্চ অপেক্ষা করতে হবে। এটি আমরা ডিসেম্বরের শুরুতে কথা বলছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে একটি ঘটনা ঘটে যাবে। এই মুহূর্তে আমি যে বিষয়টি বলছি সেটি বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক মানবজমিন একটি খবর দিচ্ছে যে উন্নয়ন সহযোগীদের প্রকল্পে স্থবিরতা চলছে। বাংলাদেশে গত 5 আগস্ট পরবর্তী সময় থেকে নানা ক্ষেত্রে স্থবিরতা চলছে। যেমন বাংলাদেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান নতুন হচ্ছে না, বরঞ্চ পুরনো কর্মসংস্থানের উপরেও কুঠারাঘাত হয়েছে। কারণ ইতোমধ্যে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশের বন্ধ হয়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন আমাদের যে প্রকল্পগুলো আছে, উন্নয়ন অংশীদারদের, সেই প্রকল্পগুলো স্থবিরতা চলছে, যেগুলো অনেকগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। মানবজমিনের রিপোর্ট কি বলছে? আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারত, চীন, জাপান ও রাশিয়া সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশের চলমান প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা বিরাজ করছে। কোনো কোনো প্রকল্পের কাজও বন্ধ রয়েছে, আবার কয়েকটি দেশ থেকে ঋণ ছাড়ও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নানা জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগে এই স্থবির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। চাঁদাবাজি কে করছে, কারা করছে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে চাঁদাবাজির মহা উৎসব করছে কারা। ক্ষমতায় এখন পর্যন্ত যায়নি, এখনো পর্যন্ত যেতে পারেনি একটা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে নিরপেক্ষ সরকার। যদিও এটি নিরপেক্ষ সরকার নয়, কারণ এরা জামাত, বিএনপি বা অন্যান্য যে দলগুলো এদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চাঁদাবাজিটা করছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পগুলোতে কাজ বন্ধ থাকলে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি হতে পারে। এভাবে চললে প্রকল্পগুলো বাস্তবায়ন, বৈদেশিক অর্থ ছাড় ও প্রকল্পগুলো থেকে প্রত্যাশিত সুফল পাওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসন আমলে দেশের পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প নেওয়া হয়। চলতি 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের সংখ্যা প্রায় 1352টি। প্রতি বছরের বাজেটেই প্রকল্পগুলোতে দিতে হয় মোটা অঙ্কের বরাদ্দ। এসব প্রকল্পে উন্নয়ন সহযোগী কয়েকটি দেশ থেকে অর্থ ছাড় বন্ধ হয়ে গেছে। ফলে বেশ কিছু
প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।